আমি সায়ন, আমার সঙ্গে আপনারা দেখছেন টক উইথ সায়ন, যেখানে হয় নেতাদের সঙ্গে কথা, বিভিন্ন সমাজসেবকের সঙ্গে কথা এবং প্রশ্নালাপ, সেটা হতে পারে লিমিট পার। আজ সেই কথা বলতে বা প্রশ্নালাপ নিতে আমরা পৌঁছে গেছি এক বিশেষ জনপ্রতিনিধি। বিশেষ বললাম এই কারণে, তিনি মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের ঘাঁটি অর্থাৎ বহরমপুর, যেখানে অধীরগড় নামে পরিচিত ছিল, সেখানে কংগ্রেস এবং বর্তমান শাসক দল যারা একটা অতি মাত্রায় বিধানসভায় সিট নিয়ে বিধানসভায় পৌঁছেছেন এবং সরকার গঠন করেছেন, তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে মুর্শিদাবাদের প্রথম পদ্মফুল ফুটিয়েছেন তিনি এক বিশিষ্ট সমাজসেবক। তিনি বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র কাঞ্চন সাহেব। আপনি কেমন আছেন? আছি, মানুষের আশীর্বাদ ভালোবাসায় আছে। ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান মতামত এবং সময় আমাদের কিছুটা দেওয়ার জন্যে। আপনি বর্তমানে ভারতীয় জনতা পার্টির অতি জনপ্রিয় মুখ, বিশেষ করে এই মুর্শিদাবাদে, কিন্তু আমরা জানি না আপনার রাজনীতিতে আসা কেমন করে। প্রথমে ভাই সায়ন এবং তার টিমকে আমার ভালোবাসা অভিনন্দন। সায়নের ইউটিউব চ্যানেলের আসরে বসে সায়নের প্রথম প্রশ্ন যে আমি ভারতীয় জনতা পার্টিতে কেন এলাম, এই তো। ভারতীয় জনতা পার্টির একটি আদর্শভিত্তিক এবং সবথেকে বড় কথা হলো যে দেশকে মা বলে, একটি দেশপ্রেম এবং সৎ নিষ্ঠা, সর্বোপরি সার্বিকভাবে মানুষের উন্নতির জন্য চিন্তা ভাবনা সম্পন্ন একটি দল, এবং যে দলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীনদয়ালজির মতন মানুষ ছিলেন, পরবর্তীকালে অটল বিহারী বাজপেয়ী, এবং বর্তমানে আমার ভারতবর্ষের এবং সারা বিশ্বের সবথেকে প্রিয় প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীজি। ইনাদের আদর্শ এবং ইনাদের দেশপ্রেম এবং ইনাদের সার্বিক মানুষের জন্য যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে মাথায় রেখেই ভারতীয় জনতা পার্টিতে আমার যোগদান। আপনার পথপ্রদর্শককে দেখুন, একদম সঠিকভাবে ওরকমভাবে তো মূল্যায়ন করা যায় না। বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ক্ষুদিরাম বসু, যারা সেই সময় ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসার জন্য, আরও অনেক মহান মনীষী ব্যক্তিবর্গ আছেন, তারা যেভাবে চেষ্টা করেছেন এবং সাধারণ মানুষেরকে সাথে করে নিয়ে তারা যেভাবে ব্রিটিশকে তাড়ানোর চেষ্টা করেছিলেন, সেই জায়গা থেকে তারা বিভিন্ন রকম মত এবং পথ দেখিয়েছিলেন, যা ভারতকে আগামী দিন ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে। সেই জায়গা থেকে সঠিকভাবে পথপ্রদর্শক বলা চলে না, তবে যা জানতাম না অতীতে, যে ইতিহাস মিথ্যার ইতিহাস, সেই ইতিহাসকে পুনর্জীবন দিয়েছে আমাদের নরেন্দ্র মোদীজি। বলতেই পারেন বর্তমানে পথপ্রদর্শক নরেন্দ্র মোদীজি। আপনার বর্তমানে প্রিয় রাজনীতিবিদ? নরেন্দ্র মোদীজি, এক কথায়। এক সাধারণ নাগরিক থেকে আজ বিধায়ক, কথাটা সহজ মনে হলেও মাথার ওপর বোঝাটা সেটা কিন্তু এক নয়। সেটা সাধারণ নাগরিক এক সাধারণভাবে চলতে পারে, বিধায়ক তিনি সকলের জনপ্রতিনিধি। এক সাধারণ নাগরিক যেখানে দাঁড়িয়ে প্রতিনিধিদের কাছে প্রশ্ন করাটা হচ্ছে নাগরিকের কর্তব্য, সে প্রশ্ন উত্তর আপনি কীভাবে দিতে চান? দেখুন, আমি জীবনে কোনোদিন ভাবতে পারিনি, কারণ আমি খুব ছোট থেকে বিভিন্ন রকম পিছিয়ে পড়া, অশিক্ষিত
এরকম মানুষের সাথেই আমার কাজ। আমি জীবনে কোনো দিন ভাবতে পারিনি ভারতীয় জনতা পার্টি আমাকে বহরমপুরের মতন জায়গায় আমাকে টিকিট দেবে এবং নরেন্দ্র মোদীজির আশীর্বাদ নিয়ে বহরমপুরের সাধারণ মানুষের সমর্থন এবং সাধারণ মানুষের আশীর্বাদ যেভাবে আমার উপরে বর্ষিত হয়েছে এক অভাবনীয়। আমি এটা মোটেই চিন্তা করে উঠতে পারিনি। সেই জায়গা থেকে আজ প্রায় 3 লাখ মানুষের আমি জনপ্রতিনিধি। আপনি খোঁজ নিয়ে দেখুন, আপনারা তো বিভিন্ন মিডিয়া চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, আপনারা খোঁজ নিয়ে দেখুন যে আমি কারোর ফোন না ধরা নয় এবং যে কোনো মানুষ আমার কাছে অবলীলাক্রমে আসতে পারে, কথা বলতে পারে এবং যে কোনো মানুষ যে কোনো বিষয়ে আলোচনা করতে পারে এবং চাইতে পারে। আমি করে দিতে পারলে তাদের কাছে ভালো, করে না দিতে পারলে তাদের কাছে খারাপ কথাও শুনি, গালাগালিও শুনি, তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ সবটা আমার হাতেও নেই। সব কাজ আমি করে দিতে পারিও না, সব কাজ আমি করে দিতে পারবও না, কিন্তু যতটুকু সম্ভব আমার পক্ষে আমি তাকে হ্যাঁ ততটুকুই বলি যতটা আমার পক্ষে সম্ভব, না আমি বলে দিই যেটা আমি পারবো না। সুতরাং জনপ্রতিনিধি হিসাবে নয়, আমি খুব ছোট থেকে এই বহরমপুর বিধানসভার অলিতে গলিতে গ্রামে গঞ্জে সাধারণ মানুষের সাথে আজ প্রায় 40 বছর ধরে আমি যুক্ত। সুতরাং আমার কাছে নতুন করে এটা কোনো অনুভূতি যোগায় না। একটা কাজ বলুন যেটা আপনি বিধায়ক হয়ে করতে পারেন না, কিন্তু সেটা নাগরিক যখন ছিলেন, মানে সাধারণ মানুষ যখন ছিলেন বিধায়ক হওয়ার আগে, সেই টাইমটা আপনি করতেন। না, আমি যে কাজগুলো করেছি সেটা আমি এখনও করি এবং তখনও করতে মানে করে এসেছি। তো ঘটনা হচ্ছে যে সমাজ সেবা বা মানুষের সেবা বা প্রকৃতির সেবা বড় প্ল্যাটফর্ম হচ্ছে রাজনৈতিক প্ল্যাটফর্ম। হয়তো ভেবেছিলাম যে রাজনৈতিক প্ল্যাটফর্মে গিয়ে সাধারণ মানুষের জন্য আরও বেশি কিছু কাজ করতে পারবো, কিন্তু এমন এক নৈরাজ্য আমার পশ্চিমবঙ্গ, যেখানে 3 লাখ মানুষের ম্যান্ডেট নিয়ে আমি জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধিকে এমন এক শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থায় যারা শাসনকর্তা তারা পাত্তা দেয় না, তারা গুরুত্ব দেয় না। আইনসভার একজন মেম্বারকে তারা তাচ্ছিল্য ঘৃণা সহকারে দেখে। কাজ তো অনেক দূরের কথা, আমাদের কথা সাধারণ একটা কনিষ্ঠ গোপালও চেনে না, জানে না, আমাদের কথার উত্তর দেয় না। একটা কনস্টেবল সেও উত্তর দেয় না। তো বিডিও, এসডিও, ডিএম তারা তো আমাদের পাত্তাই দেয় না, কারণ এই সরকার যিনি চালান মাননীয়া, উনার নির্দেশে পরিষ্কার বলে দেওয়া হয়েছে বিজেপি থেকে যে সকল এমএলএ আছে তাদের কোনো রকম কথা শোনা হবে না, তাদেরকে কোনো উন্নয়নমূলক কর্মে লিপ্ত করা যাবে না, উন্নয়নমূলক মিটিংয়ে ডাকা যাবে না। তো সেই জায়গা থেকে এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের জন্য যে কাজ করার ইচ্ছে ছিল, যে আবেগ ছিল, সেটা বলতে পারেন যে এই সরকার দ্বারা আমরা করে উঠতে পারছি না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আজ 40 বছর ধরে যেভাবে মানুষের সাথে মিশে থাকি, মানুষের আপদে বিপদে যতটা করার আমি করছি এবং সেটা আপনারা তদন্ত করলে জানতে পারবেন। আপনি বহরমপুরের বিধায়ক। আমরা যতদূর জানি বা মনে করতাম মুর্শিদাবাদ জেলা হচ্ছে কংগ্রেসের ঘাঁটি, তার মধ্যে বহরমপুর, যেটা এক আমাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ, তিনারও বাড়ি এখানেই, বা কংগ্রেসের ঘাঁটি বলা চলে, সেখানে দাঁড়িয়ে আজ ভারতীয় জনতা পার্টির হয়ে জেতাটা বা লড়াইটা কি সহজ ছিল? হ্যাঁ, আমার কাছে সহজ ছিল। আমি ভোটে দাঁড়িয়েছিলাম এবং আমার নেতৃবৃন্দকে আমি বলেছিলাম, তারা অনেকেই সেই সময় চিন্তিত ছিলেন যে বহরমপুর শহর জিতবে কিনা, এবং অনেক মিডিয়া তাদের
যে পর্যালোচনা হয় সেই পর্যালোচনাতেও তারা ব্যাখ্যা করেছিলেন বহরমপুর শহর বিজেপি জিতবে না। আমি আমার দিল্লির নেতৃত্বকে এবং আমার রাজ্য নেতৃত্বকে আমি জানিয়েছিলাম বহরমপুর শহর পদ্মফুল জিতবে। তার কারণ হচ্ছে ভোট বা ভোটার কারোর দখলদার হতে পারে না। সুস্থ মানুষ বুদ্ধিসম্পন্ন মানুষ, সচেতন মানুষ, তারা জানে, তারা বোঝে যে কাকে ভোট দিলে তাকে আমি পাবো, তাকে দুটো ভালো কথাও বলতে পারবো, তাকে দুটো খারাপ কথাও বলতে পারবো, এবং যার কাছে আমি সহজে যেতে পারবো। সেটা আমার বহরমপুরের মানুষ খুব ভালোভাবে উপলব্ধি করেছে বলেই তাদের আশীর্বাদ আমার প্রতি নিক্ষেপ হয়েছে। সুতরাং মিথ বা গড় বলে কিছু হয় না, আমি এটা বিশ্বাস করি না। তাহলে গোটা ভারতবর্ষে বিজেপি দুটো মাত্র সিট পাওয়া যে বিজেপি, সেই বিজেপি 2014 সালে সরকারে আসতো না, 2019-এ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতো না, এবং 2024-এ আমরা প্রায় 350 উপরে সিট নিয়ে আসবো। আপনার দল অর্থাৎ বিজেপি একটা মিথ বা ছড়িয়ে আছে যেটা কি ধর্মীয়করণ রাজনীতিতে বিশ্বাসী? এটা কোনোদিন হয়? ধর্মের ভিত্তিতে মানুষের ভেদাভেদ করে কোনোদিন ভোট পাওয়া যায়? আমার দল এটাতে বিশ্বাসী নয়। আমার প্রিয় প্রধানমন্ত্রী তিনি সবার জন্য, উনি যে আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার যে প্রজেক্টগুলো মানুষের জন্য দিয়েছেন, আপনি দেখুন তো, বলুন তো, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেখানে কি মুসলমান, খ্রিস্টান, গরিব মানুষ ঘর পাচ্ছে না? আজকে আয়ুষ্মান আমাদের পশ্চিমবঙ্গে চালু হতে দিচ্ছে না তৃণমূল সরকার, গোটা ভারতবর্ষে, সেখানে কি মুসলমান উপকৃত হচ্ছে না, খ্রিস্টান উপকৃত হচ্ছে না? জল মিশন প্রকল্পে ঘর ঘর জল, সেখানে কি মুসলমান এবং হিন্দুকে বেছে বেছে দেওয়া হচ্ছে? উজালা গ্যাস, এরকম নানাবিধ, রেশন, কিষানদের জন্য ক্রেডিট কার্ড এবং কিষানদের জন্য যে ঋণ এবং কৃষকদেরকে যে অনুদান আমাদের সরকার দিচ্ছে, সেখানে কি আমরা কখনো হিন্দু, মুসলমান, খ্রিস্টান ভেদাভেদ করে দিয়েছি? সেখানে কি মুসলমান পাচ্ছে না? তাহলে এই যে ধরনের ভ্রান্ত যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা ছড়াচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তথাকথিত পাপ্পু যাকে বলে সেই রাহুল বাবা, এবং পরিবারতন্ত্রের উদাহরণ হিসাবে লালু প্রসাদের ছেলে এবং মুলায়ম সিংয়ের ছেলে, এরা প্রত্যেকেই কিন্তু হিন্দু, কিন্তু মুসলমান, খ্রিস্টান এদের মধ্যে এমন ধরনের বাতাবরণ তৈরি করছে যে আমাদের দল শুধু নাকি হিন্দুদের জন্যই করছে। তো এটা তো সত্য নয়, এটা সম্পূর্ণভাবে মিথ্যা। নরেন্দ্র মোদীজি বা আমার ভারতীয় জনতা পার্টি কখনোই ধর্মীয় ভেদাভেদের উপরে ভিত্তি করে ভোট করে না। রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে মুখ্যমন্ত্রীর মুখ কে হতো? এটা তো দল ঠিক করবে, এটা তো আমি একটা নগণ্য ব্যক্তি, আমি কি করে বলি? এটা আমার পক্ষে বলা সম্ভব না। রাজ্য সরকারের দাবি, আবার কিছুদিন আগে ধর্নার দাবি করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে ধর্না মঞ্চ হয়েছিল যন্তর মন্তর থেকে শুরু করে রাজভবনের সামনেও, সেখানে নাকি একটাই দাবি ছিল, রাজ্যের পাওনা টাকা দেওয়া হচ্ছে না। কিসের ধর্না মঞ্চ? চোরদের ধর্না মঞ্চ হয়েছিল, ডাকাত চোর এরা বসেছিল ধর্না মঞ্চে। গ্রামে গ্রামে গরিব খেটে খাওয়া মানুষকে ঠকিয়ে, রাস্তা না করে, পুকুর না কেটে, গাছ না লাগিয়ে, গরু ছাগল না কিনে কেন্দ্রীয় সরকারের টাকা মারবে, আর সেই টাকার হিসাব চাইলে তারা টাকা দেবে না, তার জন্য ধর্না মঞ্চ?
ঠিক করেছে কেন্দ্র সরকার, হিসাব দাও টাকা নাও, তা না হলে কেন্দ্রীয় সরকার টাকা দেবে না। কিছু বছর ধরে সংখ্যালঘু বা জনতার মাঝে একটা ভ্রান্ত ধারণা আছে এনআরসি বা সিএএ নিয়ে। এই ভ্রান্ত ধারণাটা এনআরসি বা সিএএ কি? দেখুন, এনআরসি এবং সিএএ দুটোই আলাদা। আমি যদি আপনাকে বলি যে আপনার বাড়িতে উইদাউট নোটিসে আপনার আত্মীয় স্বজন 50 জন এসে উপস্থিত হলো, আপনি তাকে কদিন খাওয়াতে পড়াতে থাকতে দিতে পারবেন? সম্ভব আপনার পক্ষে বছরের পর বছর আপনাকে তাকে রেখে দেওয়া? সম্ভব না। তো তো ভারতবর্ষ তো এতিমখানা না। ভারতবর্ষে একের পর এক পাকিস্তান থেকে মানুষ আসবে, নেপাল থেকে মানুষ আসবে, আফগানিস্তান থেকে মানুষ আসবে, আর তারা এসে এই ভারতবর্ষের উপরে 2 দিন 4 দিন থাকার পর যন্তর মন্তর অভিযান, দিল্লির রাজপথ দখল করে বছরের পর বছর অভিযান, চাকরি দাও, খেতে দাও, জায়গা দাও, এ তো সম্ভব না। ভারতবর্ষের পক্ষে এত সংখ্যক বিদেশি মানুষদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। তার জন্য ভারতবর্ষের নির্দিষ্ট মানুষ যারা আছে তাদেরকে সঠিক পরিচয়পত্র দিয়ে যদি ভারতবর্ষে রাখা যায়, সেটাই আমার মনে হয় শ্রেয়। আর সিএ তা তো নয়। সিএ জিনিসটা পুরোপুরি আলাদা। আমরা আমাদের দেশ যখন ভাগ হয়েছিল, দ্বিজাতি তত্ত্বে ভাগ হয়েছিল। হিন্দুরা ভারতবর্ষে থাকবে, মুসলমানরা পাকিস্তানে যাবে। যে সকল মুসলমান ভাই বোন সেই সময় পাকিস্তানে থেকে গেছিল, তারা সকলেই ভারতীয়। আজ যারা পাকিস্তান থেকে ভারতবর্ষে আসবে, বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসবে, এটা তো হতে পারে না, এটা তো সম্ভব না। কারণ তখন তোমাদের পরিবার, তোমরা মুসলমানদের হবে বলে পাকিস্তান এবং বাংলাদেশে চলে গিয়েছিলে। আজকে ভারতবর্ষে আসার জন্য এত কাকুতি মিনতি কিসের জন্য? পশ্চিমবঙ্গে বিভিন্ন চাকরি বাড়িতে এসএলএসটি বা টেট থেকে শুরু করে তাদের যে ধর্ণা মঞ্চ চলছে, ধর্ণা আজকে প্রায় 1100 দিনে পড়ছে। ভীষণ অন্যায়, ভীষণ অন্যায়। চোর ছেঁচড়া পুরো শিক্ষার দপ্তর আজ জেলে পড়ছে। চিন্তা করুন তো, মেধাযুক্ত ছাত্রছাত্রী পাস করে আজ প্রায় 1000 বছর, প্রায় 1000 দিনের উপরে তারা ধর্মতলাতে বসে আছে। লজ্জা করে না মমতা ব্যানার্জির? উনি কোন মুখে বড় বড় কথা বলেন? আজকে চুরি করে ধরা পড়েছে, তা সত্ত্বেও ওরা টিভিতে বসে বড় বড় ভাষণ দেয়, হ্যাঁ, যে প্রমাণ হয়নি, প্রমাণ হয়নি। তাহলে এরপরে সংবিধানে একটা আইন করা হোক, চোরকে আইন দেওয়া হবে যে ভাই আমি এবার প্রমাণ দিয়ে চুরি করব। এক অসম্ভব বাজে বিশৃঙ্খলাময় রাজত্ব আমাদের এই পশ্চিমবঙ্গ। ন্যাক্কারজনক অবস্থা, লজ্জা লাগে। পশ্চিমবঙ্গের বাইরে কোনো মানুষ গেলে বলে শিক্ষা চোর, বালি চোর, কয়লা চোর, এই বলে ব্যঙ্গ বিদ্রুপ করে আমাদেরকে। বর্তমান রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকার যে সুযোগ সুবিধা দিয়েছে জনগণদের, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে খাদ্যসাথী এবং পথশ্রী থেকে শুরু করে সবুজশ্রী, বিভিন্ন যে প্রায় 76টা প্রকল্প, সেখানে সেটার উপরে দাঁড়িয়েও আজ যারা স্বর্ণাসনে অর্থাৎ ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে বিভিন্ন যারা লিমস অ্যান্ড বাউন্সের ধরতে গেলে যারা এখন বর্তমান কর্ণধার, তাদের একটা দুর্নীতি, যেমন গরু চুরি দেয় অনুব্রতবাবু জেলে, রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয়বাবু জেলে, এবং বিভিন্ন চাকরি চুরি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার একটা দুর্নীতির জন্য পার্থবাবু জেলে, পার্থবাবু থেকে মানিকবাবু জেলে। এর প্রভাব কি আগত যে লোকসভা ভোট, সে লোকসভা ভোটে পড়বে? দেখুন, শিক্ষিত সম্পন্ন ব্যক্তিদের মধ্যে তো অবশ্যই পড়বে, কিন্তু যারা দিন আনে দিন খায় বা যাদের ধরুন সেরকম ধরনের শিক্ষা নেই এবং যারা একেবারেই এই খবরগুলো সম্বন্ধে অভিভূত নয়, কিন্তু তাদের কাছে ভোট কেনার জন্য সাইকেল, ভোট কেনার জন্য 500 টাকা, ভোট কেনার জন্য
স্বাস্থ্যসাথী, তারা আমি ঠিক এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি। কারণ শিক্ষা চুরি, কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি এবং পঞ্চায়েত থেকে আরম্ভ করে পৌরসভা থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় চাল, ত্রিপল, আপনার এই নোংরা ফেলার বালতি, কি চুরি করেনি এরা? সমস্ত কিছু চুরি করেছে। আপনি এক একটা তৃণমূল নেতার 20 বছর আগেকার সম্পত্তির খাতিয়ান দিতে বলুন, আর এখন সম্পত্তির খাতিয়ান দিতে বলুন, কি করে হয়? কি করে হয়? এক একটা নেতার 4টে করে 5টা করে বাড়ি, গাড়ি, বাগান, রিসর্ট, কি করে হয়? কোথা থেকে আসে? কি করে পায় তারা? তাহলে এটা খুব বোঝাই যায়, এটা তো বোঝাই যায় যে পঞ্চায়েত থেকে, পৌরসভা থেকে, পঞ্চায়েত সমিতি থেকে, জেলা পরিষদ, সমস্ত জায়গা থেকে যে যার ক্ষমতায় লুটপাট করে এরা খেয়ে নিয়েছে। তো সেটা সাধারণ মানুষের, দেশকে ভালোবাসা, সমাজসেবা করার জন্য তো আর এরা, সাধারণ মানুষের কাজ করার জন্য তো আর এরা নেতা হয়নি, এরা লুটপাট করার জন্য নেতা হয়েছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কাছে এই খবরগুলো না থাকার জন্য বিপদগ্রস্ত মানুষ যখন তাদের কাছে দৌড়ায়, তারা কিছু ছিটিয়ে দিয়ে তাদের মুখ বন্ধ করে। সুতরাং সেই ধরনের মানুষ কি করবে আমার বোধগম্য নয়। চুয়াপুর রেল ব্রিজ নিয়ে আমরা অনেক সময় অনেক বিবাদ দেখেছি, কংগ্রেস সাংসদ থেকে শুরু করে তৃণমূল, এবং আপনার সঙ্গে অনেক আমরা দেখেছি। সেই চুয়াপুর রেল ওভার ব্রিজ কি আজও উদ্বোধন হয়েছে? না না, উদ্বোধন হয়েছে কি হয়নি সেটা আমার কাছে বিষয় নয়। দেখুন, এই ব্রিজ প্রায় আজ 12 আর 23, প্রায় 12 বছর, 12 বছর অতিক্রান্ত হয়ে গেল। অনেকেই এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, এবং যিনি বর্তমানে এমপি তিনি একবার মন্ত্রী হয়েছিলেন, এই রেলমন্ত্রী হয়েছিলেন। আচ্ছা, আপনারা বলতে পারবেন যে কেন দুটো টার্ম ইউপিএ সরকার ছিল, 10টা বছর, 10টা বছরের মধ্যে এখানকার এমপি কেন করে উঠতে পারলো না? কেন এখানকার ব্রিজ করে উঠতে পারলো না? কেন 55 তলার ব্রিজ আরবি করতে পারেনি? জিজ্ঞেস করতে পারবেন? আজকে আমরা মুর্শিদাবাদ জেলায় লালবাগ এবং বহরমপুর এই দুটো সিট পদ্মফুল জিতেছে। সুতরাং মানুষের ভোটে জেতা নৈতিক দায়িত্ব আমাদের, যেখানে রাজ্য সরকার কিছু করতে দিচ্ছে না। যেহেতু আমরা কেন্দ্র সরকারের, আমরা বিভিন্ন চিঠি, আমরা মন্ত্রীদের সাথে দেখা করা এবং রেলমন্ত্রীর সাথে দেখা করে আজকে নসিপুর ব্রিজ এবং চুয়াপুর ব্রিজ আমাদের 2021-এর বিধানসভার পরই তো চালু হলো। মানুষ তো যাতায়াত করতে পারছে। সুতরাং কে ফিতে কাটলো আমার কাছে বড় কথা নয়। কেন্দ্রীয় সরকারের টাকা, রাজ্য সরকারের জমি, এই জটে আটকে ছিল এই দুটো ব্রিজ। সেই দুটো ব্রিজ আজকে নরেন্দ্র মোদীজির তত্ত্বাবধানে, আমাদের রেলমন্ত্রী বৈষ্ণবজির তত্ত্বাবধানে, আমাদের সময়কালেই এই দুটো ব্রিজ আগামী দিন ফেব্রুয়ারি মাসের মধ্যে নসিপুর ব্রিজ চালু হচ্ছে, এবং এই ব্রিজ আমাদের চুয়াপুরের যে ব্রিজ, সেই ব্রিজ আমরা চালু করতে পেরেছি এবং সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত। এটাই আমাদের কাছে শান্তি এবং সন্তুষ্টের কারণ। কিছুদিন আগে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অর্থাৎ বহরমপুর মেডিকেল কলেজের 24 থেকে 28 ঘন্টার মধ্যে প্রায় 10 থেকে 14 জন শিশু মারা যায়, কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র তিনি এখন স্পেশাল ট্রিটমেন্ট পেয়ে চলেছেন। এবং সুজয় কৃষ্ণ ভদ্র কেন, অনুব্রত থেকে আরম্ভ করে জ্যোতিপ্রিয় থেকে, এদেরকে যখনই সিবিআই ইডি ধরে তখনই এরা অসুস্থ হয়ে যায়। আবার সিবিআই ইডি থেকে জামিন পেয়ে গেলেই তখন এরা আবার চার্টার প্লেনে দিল্লি, বোম্বে, বাহরিন ঘুরতে যায়। আর স্বাস্থ্যের অবস্থা বলছেন, আমার মুর্শিদাবাদের যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে এখনও পর্যন্ত সব ধরনের ফ্যাকাল্টিসই নেই, দালালে ভর্তি। প্রতিদিন অসংখ্য খেটে খাওয়া গরিব মানুষ ট্রেনে, বাসে করে এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আসে, শুধুমাত্র দুটো সাদা লাল বড়ি পায়। ছবি তুলতে গেলেও দালালকে পয়সা দিতে হয়, সোনোগ্রাফি করতে গেলেও দালালকে পয়সা দিতে হয়। অপারেশন ডেটের পর ডেট বাইরে চলে যাচ্ছে ঘুর পথে নার্সিংহোমে ডাক্তারদের কাছে। তা না হলে এত যখন উন্নয়ন, এত যখন স্বাস্থ্য সাথী, এত যখন সুপার স্পেশালিটি
মেডিকেল কলেজ। তো এত যখন কিছু, তাহলে দিনের পর দিন এত নার্সিংহোম কেন, দিনের পর দিন এত প্যাথোলজিক্যাল ল্যাব কেন, দিনের পর দিন এত ওষুধের দোকান কেন? তাহলে এরা কি সবাই মাছি মারছে? এদের কি ব্যবসা নেই? এদের কি ব্যবসা সব বন্ধ হয়ে গেছে? সমস্ত কিছু ঘুর পথে হচ্ছে, সব জায়গাতে দালাল। এবং এটাও একদিন না একদিন প্রমাণিত হবে যে এখান থেকেও নেতারা পয়সা খাচ্ছে, মানুষকে নিয়ে ছিনিমিনি চলছে, স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। অনেক রাজনৈতিক ব্যক্তিত্বদের মতে রাম মন্দির নাকি বিজেপির ভোট ব্যাংক হিসেবে কাজ করবে আগামী লোকসভা কেন্দ্রে। না দেখুন, কে কি বললো জানি না, তবে রাম মন্দির ইস্যু বা ভারতবর্ষে রাম মন্দির গড়ে তোলা হবে এবং বিদেশি আক্রান্তদের দ্বারা যে জায়গা ধ্বংস হয়ে গেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে এবং আর্কিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, সেই জায়গা আজ পুনরুদ্ধার হয়েছে। এবং ভারতবর্ষের বিজেপির ম্যানিফেস্টোতে লেখা ছিল যে রাম মন্দির ওখানেই প্রতিষ্ঠা হবে এবং ভারতবর্ষের সবথেকে বড় রাম মন্দির হবে। এটা তো আমাদের ঘোষিত কর্মসূচি, এটা তো আমাদের রাজনৈতিক যে কোনো ক্ষেত্রে লড়াইয়ের জায়গায় আমাদের এটা ঘোষিত কর্মসূচি। তো সুতরাং সেখান থেকে আমরা ভোটে কতটা ফল পাবো কি ফল পাবো না সেটা আগামী দিন জানবে মানুষ, কিন্তু এটা আমাদের ঘোষিত ছিল। আমাদের 370 ধারা বিজেপির ঘোষিত নীতি ছিল যে 370 ধারা উঠাবে, 3 তারাক আমাদের ঘোষিত নীতি ছিল। আমাদের ঘোষিত নীতি ছিল রাম মন্দির তৈরি করা। তো এটা তো আমাদের কোনো দোষের নেই, এটা তো আমাদের কোনো 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 মানে বাধা কোনো দিন আসেনি। আমরা তো এটার জন্য লড়াই করেছি। শত শত হাজারে হাজারে লোক মারা গেছে, মুলায়ম সিং গুলি করে মেরে দিয়েছে কর সেবকদেরকে, এবং অবশেষে সুপ্রিম কোর্ট এবং অবশেষে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং যোগী আদিত্যনাথজির প্রচণ্ড পরিশ্রম এবং অধ্যবসায়ের ফলে আজকে আমরা রাম মন্দির পেয়েছি, এটা আমাদের গর্ব। সকল তৃণমূল নেতাদের মতে ইডি এবং সিবিআইকে নাকি কেন্দ্র সরকার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। কংগ্রেসের যখন চিদম্বরম ধরা পড়েছিল, জয়ললিতা ধরা পড়েছিল, তখন অন্যান্য বিরোধী দলেরা সাবাস জানিয়েছিল। আবার যখন তৃণমূলের এখানে ধরা পড়ছে তখন কংগ্রেস সিপিএম এরা আবার সাবাসই জানাচ্ছে। আবার কংগ্রেসের যদি আবার সিপিএমের যদি কাউকে ধরা হয় তখন দেখবেন তৃণমূলও সাবাসই জানাচ্ছে। সুতরাং চোরদেরকে ধরবে না, কই আপনাকে ধরছে না তো? তৃণমূলের মধ্যে অসংখ্য ভালো মানুষ আছে, তাদেরকে ধরতে যাচ্ছে না তো? চোরকে তো চোর ধরবেই, চোরকে চোর না ধরলে এই সমাজের অবক্ষয় শুরু হয়ে গেছে, একদম তলানিতে চলে যাবে। বর্তমানে ইন্ডিয়া জোট, যেটা বিজেপি বিরোধী জোট নামে পরিচিত, সেটা কি বিজেপির ভোট ব্যাংকে কোনো আঘাত হানতে পারবে? ইন্দির পিন্ডি চটকে দিয়েছে গতকাল মাননীয় মমতা ব্যানার্জি, আর ওখানে পাঞ্জাবে কি কেজরিওয়ালের কোন মান সিং না ভগবত মান সিংকে কে মুখ্যমন্ত্রী আছে, ইন্দির পিন্ডি চটকে দিয়েছে। হ্যাঁ, এই তো সিপিএমের সর্বহারার এখন এক তন্ত্রনীতি, আর তৃণমূলের যে কী নীতি আছে তা তো আমার মাথায় ঢোকে না। হ্যাঁ, মুলায়ম সিংয়ের ছেলে অখিলেশেরই বা কী নীতি আছে, আর তেজস্বীরই বা কী নীতি আছে আমার মাথায় ঢোকে না। তো তাদেরকে নিয়ে জোট ঘোট যে পাকিয়েছিল, খুব চেষ্টা হলো, বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া হলো, ইন্দির পিন্ডি কালকে চটকে দিয়েছে মমতা ব্যানার্জি আর কেজরিওয়াল। কিছুদিন আগে সাংসদে একটা হামলা স্বরূপ আমরা দেখতে পেয়েছিলাম, যেখানে প্রায় সাংসদে ঢুকতে গেলে 7 থেকে 9টি নিরাপত্তা বলয়। সেখানে দেশের সমস্ত জনপ্রতিনিধিরা সেখানে তাদের মন্দির বলা চলে সেটাকে। আমাদের প্রশ্ন হচ্ছে, ভারতের জনপ্রতিনিধিরা যেখানে সুরক্ষিত নয়, সেখানে জনগণ কোথায় সুরক্ষিত? না দেখুন, এটা একটা মানে অন্য বিষয়টা অন্য এবং দেশের প্রতিরক্ষার বিষয়, সেই বিষয়ে আমার অত বেশি জ্ঞানও নেই, আমি সেই বিষয়ে কিছু বলতে আমি এই মুহূর্তে পারবো না। সামনে লোকসভা নির্বাচন, বহরমপুর কেন্দ্রে আপনি কাকে প্রার্থী দেখতে চাইছেন? সেটা আমার কেন্দ্রীয় দল, আমাদের নরেন্দ্র মোদীজি আছেন, আমাদের অমিত শাহজি আছেন, জগৎ প্রকাশ নাড্ডাজি আছেন। ওনারা ভাববেন বহরমপুর শহরকে যদি
বিজেপির পক্ষে আনতে হয়, পদ্মফুল ফোটাতে হয়, তাহলে অনেক হলো, অনেক হয়েছে। আজ 5 বার বহরমপুরের লোকসভার মানুষ অধীর চৌধুরীকে দেখেছে। এবার যদি ওনারা মনে করেন যে বহরমপুরে পদ্ম ফোটাবেন, ওনাদের যদি ইচ্ছা প্রকাশ হয়, তাহলে বহরমপুরে পদ্ম ফুটবে। প্রার্থী ওনারা ঠিক করবেন। কিন্তু লোকাল যে বিধায়ক আছেন তার কাছে তো তার ওপিনিয়ন জানতে হবে, আপনার ওপিনিয়ন কি আছে সেখানে? আমার ওপিনিয়ন যদি আমার নেতৃত্ব জানতে চায়, তখন আমি তাকে ওপিনিয়ন জানাবো, এটা তো আপনাকে আমি জানাতে পারি না। গত 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো, কিন্তু তৃণমূল সেদিন সহমতি দিবস পালন করলো, এতে আপনার মতামত কি? আচ্ছা বলুন তো, অসঙ্গতি বা বিশৃঙ্খলা কোথায় ঘটেছিল যে তাকে সংগতির মিছিল করতে হবে? উনি কালীঘাটে সোমবার দিন, যেদিন শিবের পুজো হয়, সেদিন কালীঘাটে কালী পুজো করলেন, আর পার্ক সার্কাস যেখানটায় পুরোটাই আমাদের মুসলিম ভাই বোনরা থাকে, সেখানে গিয়ে ভাষণ দিলেন। তা বুঝতে পারছেন তো যে মুসলমানদেরকে খ্যাপাচ্ছে কে? শুনুন, শিক্ষিত মুসলমান প্রচুর ভালো মানুষ আছে, ডাক্তার থেকে, শিক্ষক থেকে, ছাত্র থেকে, ইঞ্জিনিয়ার থেকে। এনাদেরকে বুঝতে হবে যে ভোটের রাজনীতিতে মুসলমানকে মমতা ব্যানার্জির কথায় অনুপ্রাণিত হয়ে ভোট দেবে, না সত্যি সত্যি মুসলমান সমাজের আগামী দিনের ভালো চেয়ে নিজেদের বিচক্ষণতার ভিত্তিতে ভোট দেবে। আপনার প্রিয় খেলা কি? আমার প্রিয় খেলা ছিল আমার নিজস্ব, আমি রাজ্যেও খেলতে গেছি, আমার টেবিল টেনিস। আমি আমার মুর্শিদাবাদ জেলা থেকে রাজ্যেও খেলতে গেছি, এবং দাবাও আমার খুব প্রিয় খেলা। আর ক্রিকেটটাও আমি খেলতাম, ক্রিকেটটাও আমার খুব ভালো লাগে। আপনার সঙ্গে আমরা একটা গেম খেলছি, আপনাকে দুটো নাম বলবো, সেখানে একটাকে পছন্দ করতে হবে। নরেন্দ্র মোদী নাকি অমিত শাহ? নরেন্দ্র মোদীজি। দিলীপ ঘোষ নাকি সুকান্ত মজুমদার? বর্তমান সুকান্ত মজুমদার। শুভেন্দু অধিকারী নাকি সজল ঘোষ? শুভেন্দু অধিকারী অবভিয়াসলি। অধীর চৌধুরী নাকি আব্বাস সিদ্দিকী? কাউকে আমি পছন্দ করি না। মমতা ব্যানার্জি নাকি অভিষেক ব্যানার্জি? দূর, কাউকেই পছন্দ করি না, দুটো তো চোর আর ডাকাত। দলীয় আদর্শ নাকি নিজের আদর্শ? নো, দলীয় আদর্শ। আমি কয়েকটি শব্দ বলবো, প্রথম আপনার মাথায় কি আসছে শব্দটা শুনে? প্রথম শব্দ হচ্ছে ভাইপো। চোর। দুর্নীতি। ভাইপো। আচ্ছে দিন। নরেন্দ্র মোদীজি। জগা খিচুড়ি। মমতা ব্যানার্জি নিজে। সিঙ্গুর। মমতা ব্যানার্জি। আমরা কয়েকটা প্রশ্ন করছি, সেখানে ওটা ফোন হচ্ছে, ওখান থেকে উঠে যাবে না? না ঠিক আছে, অসুবিধা নেই, কথা বলেন। সিএন থেকে ফোন। আমরা কয়েকটা প্রশ্ন করছি আপনাকে, রাউন্ডের নাম দিয়েছি আমরা স্পাইসি কোশ্চেন। বাংলায় ডবল ইঞ্জিনের সরকার হলে বাংলা মানুষের কি সুবিধা হতো? যে সুবিধা উত্তরপ্রদেশ পাচ্ছে, যে সুবিধা উত্তরাখণ্ড পাচ্ছে, যে সুবিধা গুজরাট পাচ্ছে, যে সুবিধা রাজস্থান পেয়েছিল আবার পাচ্ছে, মধ্যপ্রদেশ পাই, সেই সুবিধা আমরা বাংলাও পাবো। শুভেন্দু অধিকারী প্রাক্তন তৃণমূল হয়েও তিনি বিরোধী দল নেতা। না, নেতা তো আকাশ থেকে পড়বে না। নেতা তো পশ্চিমবঙ্গের মাটিতে যাদের অভিজ্ঞ, রাজনীতিতে অভিজ্ঞতা আছে, এবং বক্তা থেকে আরম্ভ করে, চরিত্র থেকে আরম্ভ করে, যিনি দলীয় আদর্শের মধ্যে থেকে রাজনীতি করবেন, তাকে আমাদের নেতৃবৃন্দ নিশ্চয়ই তাকে উপরে টেনে নিয়ে যাবে। বাংলার বর্তমান প্রধান মুখ কে? কোন দিক থেকে? রাজনীতির দিক থেকে। বাংলার বর্তমান প্রধান মুখ মানে যে সবার সামনে আছে? শুভেন্দু অধিকারী আছেন, সুকান্ত মজুমদারও আছে। মুর্শিদাবাদের সবথেকে জনপ্রিয় নেতা? মুর্শিদাবাদের জনপ্রিয় নেতা কেউ নাই। আপনাকে কয়েকটি নাম বলছি, আপনাকে প্রশ্ন করতে হবে তাদেরকে, একটি করে প্রশ্ন করতে হবে। অধীর রঞ্জন চৌধুরী। গত 5 বছর হয়ে বহরমপুর শহরের সার্বিকভাবে উন্নতির জন্য তিনি কি করেছেন? গৌরীশঙ্কর ঘোষ। সবে তো উনি এমএলএ হয়েছেন, এবং কেন্দ্র সরকারের নসিপুর যে ব্রিজ জমিজটে আটকে ছিল, তার জন্য চেষ্টা করেছেন, এবং উনি সাকসেসফুল হয়েছেন। আবু তাহের খানকে কি প্রশ্ন করতে চান? আমি দেখিনি ওনার কোনো কাজের নিদর্শন। আপনাদের নওদা বা
ওই মুর্শিদাবাদ লোকসভার মধ্যে যারা মানুষ আছেন তারা বলতে পারবেন। আমার চোখে সেরকম ধরনের কোনো কাজ, আমি দৃষ্টান্তমূলক কোনো কাজ দেখতে পাইনি। শাওনি সিংহ রায়, কোনো না, কিচ্ছু না, কোনো দিনই পাইনি। নাড়ুগোপাল মুখার্জিকে আপনি কি প্রশ্ন করতে চান? বহরমপুর শহর আরও ভালো থাকুক, সুস্থ থাকুক, রাজনৈতিক দিক থেকে মিলে মিশে সবাই সবারই রাজনীতির কথা মানুষকে বলতে পারে, তার বাতাবরণ তৈরি করতে হবে এবং বহরমপুরের সার্বিক উন্নতির জন্য চিন্তা ভাবনা করতে হবে। সুমিত ঘোষ, ঠিক না, মনোজ চক্রবর্তী, উনি তো এতদিন ছিলেন বহরমপুরের, বয়স হয়েছে, আমি বলবো যে অবসর নিয়ে নেওয়াটাই ভালো। আপনাকে কয়েকটি নাম বলবো, তাদেরকে নাম্বার দিতে হবে আউট অফ 10। মমতা ব্যানার্জি, 0। মদন মিত্র, দূর মাতাল। মনোজ চক্রবর্তী, ছিলেন এক সময় ভালো, ও কী আর দিব, এখন তো অবসরকালীন জায়গায় আছেন, ওনাকে এখন তো আর বর্তমানে কোনো নম্বর দেওয়া যাবে না। শুভেন্দু অধিকারী, 100 অধীর চৌধুরী, ও কত আর হবে, 3-4 হবে। আজকে আমাদের মধ্যে ছিল বহরমপুর বিধানসভার বিধায়ক শ্রী সুব্রত মৈত্র সাহেব। চলো, আমাদের প্রোগ্রাম এখানে শেষ হচ্ছে। কার্যল মিত্র।